মহান আল্লাহ তাআলা যদি আমাকে সুযোগ দেন, দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমার তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা সারা বাংলাদেশের জন্য যেটা, সেটার পাশাপাশি আমার মূলত টার্গেট থাকবে যে নদী ভাঙ্গন রোধে স্থায়ী একটা সমাধান। দর্শক শুভেচ্ছা নেবেন, আশিক তমাল স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন যত কথা অনুষ্ঠানে। আজকের আয়োজনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একজন রাজনীতিবিদ, শিক্ষক এবং কৃষি বিজ্ঞানী। তিনি অধ্যাপক ডক্টর খন্দকার আকবর হোসেন বাবলু। তিনি মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি কানাডার ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়, জাপানের গিফু বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের গাজীপুরের কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তার আরও একটি বড় পরিচয়, তিনি বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র। ডক্টর বাবলু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর আজকের এই আয়োজনে। থ্যাংক ইউ। আপনার বর্তমান ব্যস্ততা কেমন যাচ্ছে? এখন আপনারা জানেন, সকলেই জানেন যে বাংলাদেশ একটা নির্বাচনী ট্র্যাকের ভিতর চলে গিয়েছে। সেই ট্র্যাকে আমি এর বাইরে নই। আমি নিয়মিত যেখান থেকে আমি মনোনয়ন প্রত্যাশী, মানিকগঞ্জ 1 আসন, সেটা ঘিওর দৌলতপুর শিবালয় আসন, যেখান থেকে আমার মরহুম পিতা 5বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেখান থেকে উনি চিফ হুইপ এবং সর্বশেষ বিএনপির 111-এর সময় দুর্দিনে কান্ডারি হয়ে অত্যন্ত সম্মানের সাথে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি সেই নির্বাচনী এলাকাতে ব্যস্ত সময় পার করছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যে বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী মাফিয়া সরকারের সময় যে 31 দফা ঘোষণা করেছিলেন, সেটা আমি জনগণের দ্বারে দ্বারে, ইউনিয়ন, ওয়ার্ড এবং গ্রাম পর্যায়ে প্রতিটা জায়গায় নিয়ে ব্যস্ত সময় পার করছি এবং জনগণের কাছে 31 দফার মর্মকথা বোঝানোর চেষ্টা করছি। আমরা নির্বাচন বিষয়ে কথা বলবো, তার আগে আপনার ব্যক্তিগত কিছু বিষয়ে একটু কথা বলি। যে আপনার বাবা খন্দকার দেলোয়ার হোসেন যে রাজনৈতিক পথ দেখেছিলেন, আজকে সেই পথ অনুযায়ী আপনার সবথেকে মুখ্য অঙ্গীকার কি? আমার সবচেয়ে মুখ্য অঙ্গীকার যেটা হলো সততার সাথে চলা এবং জনগণের পাশে থেকে, জনগণ যেটা চায় দেশে একটা সুষ্ঠু পরিবেশ আসুক। যে জুলাই আন্দোলনে শত শহীদের রক্তের বিনিময় এবং আপনারা জানেন আমাদের দলে অসংখ্য নেতাকর্মীর রক্তের বিনিময়ে যে আমরা স্বৈরাচার হটাতে পেরেছি, সেটাকে অক্ষুণ্ণ রেখে আগামী দিনে একটা সুখী সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় আমি যেন অংশীদার হতে পারি, সেটাই আমার মুখ্য অঙ্গীকার। রাজনীতিতে ঐতিহ্য এবং দায়িত্ব, এই দুটির মধ্যে সংঘাত হয়, আপনি কোন নীতি অনুসরণ করবেন? অবশ্যই দায়িত্ব, কারণ আমি মনে করি ঐতিহ্য থাকবেই, ঐতিহ্য নিয়ে আমাদের চলতে হবে, কিন্তু দায়িত্বটা সবচেয়ে বড় জিনিস। কারণ আমি যদি দায়িত্বশীল না হই, আমি যদি আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারি, তাহলে সেটা একসময় ব্যর্থতা পর্যবসিত হবে। সুতরাং আমি মনে করি দায়িত্ব নিয়েই আমি সামনে এগিয়ে যাব। একজন রাজনৈতিক পরিবার থেকে আসা ব্যক্তির উপর সাধারণ জনগণের শঙ্কা থাকে, আপনি কিভাবে নিশ্চিত করবেন আপনার নেতৃত্ব গুণগত এবং স্বতন্ত্রতা? দেখুন, আমাদের দেশে অনেকে বলে ফ্যামিলি ডাইনেস্টি, এই কথাটা কিন্তু বহুল প্রচলিত। কিন্তু যদি কারোর যোগ্যতা থাকে, যেমন পেশাজীবী যারা অনেকে আছে, ডাক্তারের ছেলে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার হয়, তেমন রাজনীতিবিদের ছেলে যে রাজনীতিবিদ হবে তার কোনো কারণ নেই। আপনারা যদি দেখেন উপমহাদেশে যারা কিন্তু বিভিন্ন সময় দেশ পরিচালনা করেছেন, তারা কিন্তু ফ্যামিলির থেকে এসেছেন। তবে অবশ্যই সেটা গুণাগুণ থাকতে হবে। আমি যদি মনে করি যে না, আমি আমার বাবার পরিচয় এখানে আসব, সেটা কিন্তু জনগণ মেনে নেবে না। আমার জনগণের জন্য কাজ করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের আস্থা অর্জন করতে হবে। আমি যদি সেই আস্থাটা অর্জন করতে পারি, তাদের বিপদে আপদে পাশে থাকতে পারি, তারা কি চায় সেটা যদি আমি অনুধাবন করতে পারি, তাহলে আমার মনে হয় সে রাজনীতিবিদের পরিবারই হোক বা স্বতন্ত্রই হোক, যোগ্যতার নিজস্ব যে যোগ্যতা সেটা দিয়ে এগুলো এইটা মানে পরিবারের যে সংখ্যাটা আমার মনে হয় জনগণের ভিতর থেকে। আপনি কি আপনার নিজের যোগ্যতার প্রমাণ দিতে পেরেছেন এতদিনে? নিজের কথা নিজে বলতে কিছুটা আনইজি ফিল করি, তবে আমি মনে করি জনগণ যেটা চায় সেটা কিছুটা হলে পূরণ করতে পেরেছি। এবং নিজের সম্বন্ধে বলতে গেলে আমি
রাজনীতিতে যোগদান করার পর থেকেই আমাদের দলের যে গৃহীত প্রত্যেকটা কর্মসূচি, পদক্ষেপ, আন্দোলন, সংগ্রাম প্রায় প্রতিটাতেই আমি ছিলাম। এখন অনেকে বলতে পারে সে যে প্রতিটা ছিল সে মুখে বলছে, হয়তো বা মনে করতে পারে না সে মুখে বলতেছে যে আন্দোলন সংগ্রামে, প্রমাণ কি? প্রমাণটা আমি বলতে পারবো যে এখন অবাধ তথ্য প্রবাহের যুগ। এই অবাধ তথ্য প্রবাহে কোনো কিছু কিন্তু গোপন করা সম্ভব নয়। কেউ যদি মিথ্যেও বলে সেটা কিন্তু ধরা পড়ার সম্ভাবনা প্রচুর। সুতরাং আমি আমার প্রত্যেকটা রাজনৈতিক কর্মসূচি, রাজনীতিতে যোগদান করার পর থেকে আমার যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে আমি নিয়মিত আপলোড করতাম, নিয়মিত এটাকে প্রকাশ করতাম। প্লাস বিভিন্ন সংবাদ মাধ্যম, অনলাইন, অফলাইন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া আমার এগুলো নিয়মিত আসতো এবং সেগুলি আমি কি বলবো, সযত্নে বলা ঠিক হবে না, তথ্য প্রমাণ রূপে আমি রেখে দিয়েছি যে আমি কোথায় কোথায় আন্দোলন সংগ্রাম করেছি। বিশেষ করে আপনারা জানেন সম্ভবত মানিকগঞ্জ 1 দৌলতপুর, আপনি একবার গিয়েছিলেন এক চরে, ওখানে নদী ভাঙ্গন এলাকা। সেই নদী ভাঙ্গন এলাকায় মানুষের দুর্দশা, চরম দুর্দশা তারা থাকে। সেখানে আমি যারা নদী ভাঙ্গনের এলাকার দুস্থ মানুষের পাশে গিয়েছি, ত্রাণ নিয়ে গেছি যতটুকু সম্ভব। সেই সময় পতিত সরকারের ক্ষমতা থাকা অবস্থায় আমার ক্ষুদ্র যে সামর্থ্য ছিল পাশে গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। তারপর কোভিড প্যান্ডামিক সময় আমি ত্রাণ সামগ্রী নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। এগুলি প্রত্যেকটি কিন্তু আমার মুখের কথা না। সে সময় মিডিয়া প্লাস আমার ফেসবুক অ্যাকাউন্টে যদি ডেট অনুসারে খোঁজা হয় এগুলি প্রত্যেকটা ওখানে থাকবে। সুতরাং আমি মনে করি আমার কার্যক্রম দিয়ে, আমার গ্রহণযোগ্যতা দিয়ে, আমার জনগণের প্রতি কমিটমেন্ট দিয়ে তাদের কিছুটা হলে আস্থা অর্জন করতে পেরেছি। আচ্ছা, জাতীয় রাজনীতিতে শামা ওয়াহেদ, ইশরাক হোসেন যতটা এগিয়ে আছেন, খন্দকার দেলোয়ার হোসেনের সন্তান হিসেবে আপনি কি পিছিয়ে আছেন? আমি জিনিসটা ঠিক ওইভাবে বলবো না। হয়তোবা শ্যামা, আপনি যাদের নাম বললেন তারা প্রত্যেকে নিজ নিজ গুণে গুণান্বিত। হয়তোবা তাদের গুণে, তাদের কার্যক্রমেই তারা এগিয়ে রয়েছেন। যেমন আপনারা জানেন ঢাকার মেয়র ছিলেন সাদিক হোসেন খোকা, তো ঢাকা কেন্দ্রিক সভাপতি প্রিন্ট মিডিয়াতে একটু থাকে। আমি বলবো না আমি পিছিয়ে আছি, কারণ আমি আমার এলাকায় আমি জনগণের কাছে যথেষ্ট পরিমাণ পরিচিত লাভ করেছি এবং জাতীয় রাজনীতিতে এইভাবে সরাসরি পরিচিত না হলেও আমি মনে করি এদের থেকে আমি কোনো অংশে পিছিয়ে নেই। আপনার বাবার কোন নীতিগুলো বর্তমান সময়ের রাজনীতিতে পুনরুজ্জীবিত করতে চান? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের, আপনি জানেন উনি একটা সৎ ব্যক্তি ছিলেন এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন আমাদের রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমান। উনি কিন্তু যখন দল গড়েছিলেন সারা বাংলাদেশ থেকে সজ্জন, শিক্ষিত, সমাজের যাদের অবদান আছে তাদেরকে নিয়ে কিন্তু উনি একটা রাজনৈতিক দল গড়েছিলেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুর পরেও এখনও প্রতিদিনই কিন্তু তার জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে, কোনো অংশে কমে নাই। তা আমি বলবো আমার মরহুম পিতাও সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আবিষ্কার এবং ওনার সততার সাথে ওনার যে বীরত্ব এবং ওনার দলের প্রতি কমিটমেন্ট, দেশের প্রতি কমিটমেন্ট যেটা স্বাক্ষর রেখেছিলেন। তদুপরি উনি ছিলেন 21শে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধা। 71-এ সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন। আমি তার সন্তান হিসাবে মনে করি আমার বাবার প্রত্যেকটি যে গুণ আছে এগুলি আমি সবসময় বলি যে জিনিসটা সেটা আমি তার মতো হতে পারবো না, কিন্তু তার গুণাগুণ থেকে আমি নিজেকে পরিশুদ্ধ করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি এবং করব। ঘিওর, দৌলতপুর এবং শিবালা আপনার নির্বাচনী এলাকা, এই এলাকাগুলোর প্রধান সমস্যাগুলো কি কি? এই এলাকার প্রধান সমস্যা যেটা হলে কিছুক্ষণ আগে আমি বললাম, দৌলতপুর উপজেলা এবং শিবালা উপজেলা কিছু অংশ নদী ভাঙ্গন এলাকা। প্রতি বছর নদীতে ভাঙ্গন হয়, অনেক মানুষ গৃহহীন হয়ে পড়ে। এটা একটা প্রধান সমস্যা। আর একটা প্রধান সমস্যা আছে ওখানে যে যোগাযোগ ব্যবস্থা অপ্রতুল এবং যোগাযোগ ব্যবস্থার কারণে অনেকের কৃষক তার ন্যায্য মূল্যের দাম পায় না। তারপর চিকিৎসার সময় যখন প্রয়োজন হয় সঠিক সময় হসপিটালে যেতে পারে না। যোগাযোগ ব্যবস্থা একটা অনুন্নত এলাকা। আর একটা রিসেন্টলি গত পতিত সরকার থেকে যোগ হয়েছে, সেটা হলো
মাদকাসক্তি। তো দেখা যাচ্ছে ওখানকার ইয়াং জেনারেশন মাদকাসক্তিটা মানে খুব দ্রুত সেই সময় যেটা ছিল ছড়িয়ে যাচ্ছে এবং সেটা কোনো মতেই বন্ধ করা সম্ভব হচ্ছে না। তা আমার মতে এই তিনটা জিনিস মূল সমস্যার পাশাপাশি অন্যান্য দেশের অন্যান্য জায়গায় যে সমস্যাগুলি আছে সেগুলো তো অনস্বীকার্য, সবাই জানে। এই সমস্যাগুলো নিরসনে আপনি আসলে কি কি পদক্ষেপ নেবেন? আমি এখন যেভাবে যাচ্ছি মানুষের দোরগোড়ায় 31 দফা নিয়ে প্রতিটা গ্রামে গঞ্জে যাচ্ছি এবং আমাদের দলের অন্যান্য নেতাকর্মীরাও যাচ্ছে, বোঝানোর চেষ্টা করছে। সেই সাথে আমি সব জায়গায় বলি মহান আল্লাহ তাআলা যদি আমাকে সুযোগ দেন, দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমার তারেক রহমান কর্তৃক ঘোষিত 31 দফা সারা বাংলাদেশের জন্য যেটা সেটার পাশাপাশি আমার মূলত টার্গেট থাকবে যে নদী ভাঙ্গন রোধে স্থায়ী একটা সমাধান। এই স্থায়ী সমাধানটা কি? আপনার নিজের কথাই বলি, আমি কিছুটা নদীর উপরে পড়াশোনা করেছি। আপনারা যদি গুগলে আমার ইংলিশের নাম লিখে সার্চ করেন খন্দকার আকবর হোসেন, দেখবেন বেশ কিছু আর্টিকেল নদীর উপরে ইন্টারন্যাশনাল জার্নালের আর্টিকেল আমার নামে বের হয়ে আসছে। সুতরাং আমি আমার ক্ষুদ্র জ্ঞান অভিজ্ঞতা দিয়ে চাচ্ছি নদীর গতিপথ পরিবর্তন করে, এবং অবশ্যই তখন বিএনপি সরকার যদি থাকে, জনবান্ধব সরকার, আমার বিশ্বাস সেই সময় যদি সরকার আমাকে সহায়তা করে তাহলে প্রতি বছর যে নদী ভাঙ্গনটা হয় সেটা রোধ করার জন্য স্থায়ী সমাধান করে নদীর গতিপথ পরিবর্তন করে যাতে এই ভাঙ্গনটা রোধ করা যায়, এইটাই আমার 1 নম্বর প্রায়োরিটি। 2 নম্বরে যে বললাম যোগাযোগ ব্যবস্থা, প্রতিটা আমি গ্রামে যাওয়ার পথে দেখেছি মানে আমার 1 মাইল পাড়ি দিতে গেলে আমাকে অনেক সময় অনেক মানে ভাঙ্গন রাস্তা ঠিক বলবো না, ওটাকে বর্ষাকালে বৃষ্টি পড়লে যেহেতু মাটিটা দোআঁশ মাটি পিচ্ছিল হয়ে যায়, মোটরসাইকেল তো দূরে কথা, হেঁটে যাওয়া যায় না, এরকম অবস্থা। আর শুষ্ক মৌসুমে ধুলাবালি, তো যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন। 3 নম্বর যেটা ওই যে মাদকাসক্তি নির্মূলে যেটা থাকবে আমার রিহ্যাবের পাশাপাশি ইয়াং জেনারেশন তারা চায় একটা রিক্রিয়েশনের ব্যবস্থা, খেলাধুলার ব্যবস্থা। তো তাদের জন্য যদি আমি খেলাধুলার ব্যবস্থা করতে পারি প্রতিটা ইউনিয়নে গ্রামে, তাহলে তারা দেখা যাবে যে তারা রিক্রিয়েশন, যেমন মোবাইল গেম, মোবাইল জুয়া বা মাদকাসক্তি, এর থেকে ডাইভার্ট হয়ে তারা যদি খেলাধুলা, ফিজিক্যাল যেটা খেলাধুলার যদি আমরা ডাইভার্ট করতে পারি, তাহলে আমার বিশ্বাস যেটা ইয়াং জেনারেশন তাদের বিরুদ্ধে অপরাধ বোধটা অনেকখানি কমে যাবে। সেই সাথে মাদকের ব্যবসার সাথে যারা জড়িত তাদেরকে আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তির আওতায় আনা। 4 নম্বর, আমাদের দলের সংগ্রামী চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু উনি অনেক আগে বলেছিলেন এখানে 2য় পদ্মা সেতু হবে। সে 2য় পদ্মা সেতু বাস্তবায়নের জন্য আমার সর্বাত্মক চেষ্টা থাকবে যাতে সেখানে পদ্মার উপরে একটা 2য় পদ্মা সেতু হয়। এটাই মূল। আরও টুকটাক আপনার এলাকায় আলোক দিয়ার চর সহ আরো বেশ কয়েকটি চর রয়েছে, যে চরে এক বাড়ি থেকে আরেক বাড়িতে নৌকায় যাতায়াত করতে হয় এবং দেখা গেছে যে ওই এলাকায় যারা বসবাস করে সারা জীবনে একবার মানিকগঞ্জ সদর হাসপাতালে আসার সুযোগ পায়নি, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। এই চরের মানুষের জীবনযাপন বা ভাগ্য উন্নয়নে আপনার কি কি পদক্ষেপ থাকবে? চরের মানুষ বরাবরই অবহেলিত। যে আমি যেটা বললাম নদী ভাঙ্গন এলাকা, এটা মূলত চরের লোকদেরই। যেমন বাগুটা ইউনিয়ন, আমি নামই বলি, বাগুটা ইউনিয়ন, শিবালয়ের আলোকদিয়া তেওতা ইউনিয়ন, ঠিক এইভাবে বাচামারা ইউনিয়ন কয়েকটা আছে চরের। তা আপনি নিজে একবার মেডিকেল টিম নিয়ে ওখানে গিয়েছিলেন, দেখেছিলেন তাদের বর্ণনাতীত কষ্টের কথা। তো এই জিনিসটা আমার ফিউচার যে প্ল্যান আছে, ওখানে তো একটা ব্রিজ বানানো যাবে না, ওটা সম্ভব না। তো যাতে তড়িৎ গতিতে ওখান থেকে আসতে পারে জেলা সদরের সাথে সংযোগের জন্য ওখানে নৌপথের যাতায়াতটা উন্নয়ন করার। আমরা যখন গিয়েছিলাম ট্রলার একবার যায়, আবার আরেকটা যাওয়ার জন্য অপেক্ষা করতে হয় কখন ফিরে আসবে। জি, অনেক সময় লাগে, সময় সাপেক্ষ ব্যাপার। দেখা যায় যখন চিকিৎসার স্যানেরা জানিয়েছিল যে কোনো গর্ভবতী মহিলা যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তাকে হাসপাতালে আনার কোনো ব্যবস্থা নেই, অনেক কঠিন। হ্যাঁ, তো এটা যাতে নিয়মিত একটা নৌপথের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন থাকে, উন্নয়ন করার, প্লাস ওখানে যে সৌর বিদ্যুৎ, ওখানে তো বিদ্যুতের ব্যবস্থা, সৌর বিদ্যুতের জন্য উপযুক্ত ওখানে যে সিস্টেম করা দরকার, মানে ওখানে সৌর বিদ্যুতের পর্যাপ্ত চাহিদা যাতে পূরণ হয়, সেটার জন্য আমার চেষ্টা থাকবে যদি আমি সুযোগ পাই।
মানিকগঞ্জে স্থানীয় রাজনীতিতে কোনো অভ্যন্তরীণ কোন্দল আছে কিনা? দেখুন, কোন্দল যদি আপনি বলতে চান কোন্দল বলা যায়, কিন্তু আমি বলবো এটা প্রতিযোগিতা। প্রত্যেকটা জায়গায় আমাদের বিএনপি একটা বৃহৎ দল, এই বৃহৎ দলে প্রতিযোগিতা থাকবেই। সবাই চায় তাদের কাজের মাধ্যমে তাদের ভিতর যে পটেনশিয়াল ইটা আছে, গুণাগুণ, সেটার মাধ্যমে সব পরিচিত হতে। তো মন খারাপ করার কিছু নেই। এই প্রতিযোগিতায় যে সবাই জিতবে তা না, কিন্তু প্রতিযোগিতার মাধ্যমে যে এগিয়ে আসবে বা যার গ্রহণযোগ্যতা হবে সেই সামনে এগিয়ে যাবে। সুতরাং আমি এটাকে কোন্দল না বলে প্রতিযোগিতা বলবো। বিএনপির ৩১ দফাকে আপনি কতটা বাস্তবসম্মত বলে মনে করেন? অবশ্যই এটা অত্যন্ত বাস্তবসম্মত, এবং এটা আমি বলবো বাংলাদেশের মুক্তির সনদ। এটা অনেক ভেবে চিনতে আমাদের নেতা জনাব তারেক রহমান অনেক ভেবে চিনতে, অনেকের সাথে আলাপ আলোচনা করে, অনেক বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে এই ৩১ দফা কিন্তু উনি প্রণয়ন করেছিলেন। আপনি যদি ৩১ দফার ভিতর দিয়ে যান, এখানে দেখতে পারবেন যে প্রত্যেকটা সেক্টর, কৃষি, নারী, তারপরে ভবিষ্যৎ নির্বাচন, তারপর কেউ যত আবার হাসিনার মতো, শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট না হতে পারে থেকে শুরু করে আমাদের পররাষ্ট্রনীতি কেমন হবে, দেশের যোগাযোগ ব্যবস্থা কেমন হবে, তারপর বিচার ব্যবস্থা কেমন হবে, প্রশাসন বিচার ব্যবস্থার মধ্যে সম্পর্কটা কেমন হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু এই ৩১ দফার ভিতরে আছে। সেটা মানুষের যে ন্যূনতম মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলি যদি আমাদেরকে পূরণ করতে হয়, পেতে হয়, তাহলে অবশ্যই ৩১ দফাটা বাস্তবসম্মত, এবং এটা পূরণ করা ছাড়া আমাদের আগামী দিনের বাংলাদেশের মুক্তির সনদ আমি বলবো এটা উপায় নেই। আপনি যদি দল থেকে মনোনয়ন পান, নির্বাচনী মাঠে বা ভোটের মাঠে আপনার ৩টি শক্তি কি থাকবে? জনগণ এক নম্বর অবশ্যই, প্লাস আমার শক্তি এলে আমার জনগণের প্রতি যে কমিটমেন্ট, আমার সততা এবং সাহসিকতার সাথে সমস্ত পরিস্থিতি মোকাবেলা করা। বাহ্যিক প্রচারণায় সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছানোর জন্য আপনি কি পদক্ষেপ নিচ্ছেন? বাহ্যিক প্রচারণা নয়, কিন্তু সাধারণ মানুষের ঘরে ঘরে আপনি কিভাবে পৌঁছাচ্ছেন? আচ্ছা, সাধারণ মানুষে এখন কিছুটা বললাম যে অবাধ তথ্য প্রবাহের সহযোগিতা কিছুটা নিতে হচ্ছে আমাকে। সেই সাথে বাহ্যিক প্রচারণা আর একটা জিনিস, যে আমি যাদেরকে নিয়ে প্রচারণা চালাচ্ছি তাদেরকে গ্রুপে গ্রুপে ভাগ করে, আমি তো সব জায়গায় যাওয়া সম্ভব না, প্রত্যেকটা গ্রামে যতটুকু পারছি যাচ্ছি, তারপরে তাদেরকে দিয়ে আমি প্রচারণা চালাচ্ছি। এর বাইরে যেটা আছে ৩১ দফা লিফলেট, তারপরে পোস্টার, ব্যানার, ফেস্টুন, এর মাধ্যমে আমি আমার বাহ্যিক প্রচারণা চালিয়ে। নির্বাচনে তো প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকবে, তো প্রতিদ্বন্দ্বী নির্বাচনে দেখা যায় একটু কাদা ছোড়াছড়ি হয়, ভোটের মাঠে এরকম কিছু দেখা যাবে কিনা? আমি ব্যক্তিগতভাবে কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে অপছন্দ করি। আমার এলাকায় আপনি যদি খোঁজ নিয়ে দেখেন, কেউ বলতে পারবো না কাউকে, সে যেই হোক, আমার চরম শত্রু যদি হয়, আমি কাউকে কিন্তু ব্যক্তিগত আক্রমণ প্রকাশ্যে অপ্রকাশ্যে কখনো করি নাই। আমি মনে করি প্রতিযোগিতা থাকবে। ফুটবল খেলা মাঠে যদি প্রতিযোগিতা না থাকে, একা গোল করে একা জিতে কিন্তু সেই জেতার ভিতরে কোনো আনন্দ নেই। তো প্রতিযোগিতা দিয়েই মোকাবেলা করতে হবে, কাজ দিয়ে, গ্রহণযোগ্যতা দিয়ে মোকাবেলা করতে হবে। সুতরাং কাদা ছড়াছড়ি বা কটু কথা, এটাতে আমি কোনোদিন করিনি, ইনশাল্লাহ আমি করবো না। আপনি যদি সংসদ সদস্য নির্বাচিত হন, একজন এমপি হিসেবে সাধারণ জনগণের কাছে কিভাবে জবাবদিহিতা নিশ্চিত করবেন? সাধারণ জনগণের কাছে আমি তাদের গঠনমূলক সমালোচনা সাদরে গ্রহণ করব। আবারও বলি, ব্যক্তিগত আক্রমণ না, কিন্তু গঠনমূলক সমালোচনা। মানুষ মাত্রই ভুল হয়। আমার যদি কোনো ভুল থাকে, আমি এখন যেটা সব জায়গায় বলি, যেখানে যাচ্ছি সব জায়গায় বলি, আপনারা কোনো ভায়া হয়ে আমার কাছে আসবেন না। আমার মরহুম পিতা খন্দকার দিলওয়ার হোসেন যখন সংসদ সদস্য ছিলেন, যখন ওনাদের দল, মানে আমার দল ক্ষমতায় ছিল এবং ক্ষমতার বাইরে ছিল, সবসময় আমার আব্বা কিন্তু কোনো পিএস, এপিএস এদের মাধ্যমে যোগাযোগ করতেন না। সরাসরি কিন্তু জনগণের সাথে তার একটা সম্পৃক্ততা ছিল। কেউ যদি তাকে ফোন করতো মহাসচিব থাকা অবস্থা, কেউ কিন্তু পিএ, এপিএস ধরতো না। উনি কিন্তু সরাসরি টেলিফোন ধরে সরাসরি কথা বলতেন। উনি অনেক ব্যস্ত থাকতেন, তারপরে কিন্তু তার কথাবার্তা মানুষের সাথে সংযোগটা ছিল সরাসরি, কোনো ভায়া না। তা আমি সেইভাবে সবাইকে আহ্বান জানাই, আমার এলাকায় কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, চাঁদাবাজি, সন্ত্রাসী, সে
বিএনপির নাম ভাঙ্গে যদি কেউ কোনো কাজ করে সরাসরি আমাকে বলবেন। তারা যদি আমার সাথে কাজ করে, সেই সব নেতাকর্মীরা যদি আমার সাথে কাজ করে, তাহলে আমি তাদেরকে তথ্য প্রমাণ সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেব। সুতরাং কোনো ভায়া বা কোনো দরকার নেই। আপনারা জনগণ যারা আছেন, আমি সংসদ সদস্য হলেও আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। এখনও যেভাবে করছেন সেইভাবে করবেন। দুর্নীতির প্রতিরোধে কী কী ব্যবস্থা নেবেন? দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স। মহান আল্লাহ তাআলা যদি সুযোগ দেয়, দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স, এটা একটা বাংলাদেশের কেন উপমহাদেশে এটা একটা আমি কি বলবো, এটা একটা বৃহৎ বড় একটা সমস্যা। সুতরাং আমি বলবো যে আমি 100% সাকসেসফুল হব তাই না, কিন্তু দুর্নীতি প্রতিরোধে যা যা করা দরকার আমার সর্বশক্তি দিয়ে নিয়োগ করে এ পর্যন্ত যেভাবে করে আসছি, ইনশাল্লাহ ভবিষ্যতে সেইভাবে আমি করে যাব। জাতীয় পর্যায়ে জামায়াত এবং বিকল্প যে আরও দলগুলো আছে তাদের সাথে সম্পর্ক ধরে রাখতে বা সম্পর্ক উন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনি কি পদক্ষেপ নেবেন? এটা তো ব্যক্তিগতভাবে আমার উপর নির্ভর করে না। আমি শুধু আমার নির্বাচনী এলাকার কথাটাই বলতে পারি। সুহৃদ সম্পর্ক সবার সাথে বজায় রাখবো, কিন্তু কেউ যদি ভদ্রতাকে দুর্বলতা মনে করে তাহলে সেটা ভুল হবে। তা আমাদের, আপনাকে দেখতে পাচ্ছেন আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল উদার মানসিকতাভাবে ভদ্রতার মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্নভাবে মোকাবেলা করার চেষ্টা করেছে। কিন্তু দলের ভদ্রতাকে যদি কেউ দুর্বলতা মনে করে বা আমাদের যে সহিংস নীতি, এটাকে কেউ যদি মনে করে না এরা দুর্বল, তাহলে মস্ত বড় ভুল হবে। আমরা চাই অবশ্যই একটা ভালো সম্পর্ক, কারণ রাজনীতি করতে গেলে এটা থাকবেই। বিরোধী দল বা অন্য মত, আমাদের যেটা হবে ভিন্ন মতাবলীদের শ্রদ্ধা করা, সম্মান করা, তাদের মতবাদের উপর সম্মান করা। কিন্তু দেশ বিরোধী যদি হয়, রাষ্ট্রবিরোধী যদি হয়, সেখানে তো সম্পর্ক গড়ে ওঠার কোনো প্রশ্নই ওঠে না। এক্ষেত্রে তো কোনো আমাদের দল আপোষ করবে না, আমিও কখনো আপোষ করব না। রাজনীতির সাথে একাডেমিক জীবনের ভারসাম্য আপনি কিভাবে রক্ষা করেন? একাডেমিক জীবন এক সময় ছিল, তবে অত্যন্ত দুঃখজনকভাবে আমি এটা স্মরণ করতে চাই। 2009 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসলো, তো সেই বিতর্কিত নির্বাচনের মাধ্যমে আমি তখন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ছিলাম। আমি ছুটি নিয়ে বাইরে তখন পোস্ট ডক্টরেট করি কানাডায়। তো ওরা এসে যে জিনিসটা করলো, আমার ছুটিটা ক্যান্সেল করে দিল। যেহেতু আমি একটা রাজনৈতিক পরিবারের সন্তান, আমার মরহুম পিতা খন্দকার দেওয়ার হোসেন সে সময় মহাসচিব ছিলেন, তো ক্যান্সেল করে আমাকে দেশে ফিরতে বলল। কিন্তু আমার কিন্তু ছুটি ছিল 2 বছরে, 1 বছর পার হয় না, স্বভাবত আমি কোর্স শেষ না করে আসতে পারিনি। তো তারা পরপর 3টা মানে ফর্মালিটি মেনটেন করার জন্য চিঠি দিয়ে সিন্ডিকেট করে আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দেয় আর কি। সেই সময় থেকে আমার একাডেমিক লাইফটা শেষ হয়ে গেল বাংলাদেশে। পরে আমি যে আপনি উল্লেখ করলেন কানাডায় ছিলাম, ওখানে চাকরি করেছি। তারপরে এরপরে আমার পিতা মারা যাওয়ার পর সরাসরি আমি বাংলাদেশের রাজনীতিতে যোগ দিই। কানাডা এবং জাপানে আপনি পড়িয়েছেন, আপনি তো সেখানেই থাকতে পারতেন, আয়েশি জীবন, বিলাসী জীবন আপনি সেখানে কাটাতে পারতেন, আপনি কেন ফিরে আসলেন দেশে? আমাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন আমার বাবা মারা যাওয়ার পর ওনার আহ্বানে, ওনার আশ্বাসে এবং সর্বোপরি এলাকার মানসিকতা বিবেচনা করে তা আমি সব কিছু ত্যাগ করে এসে বাংলাদেশে এসে সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত হই। আপনি ভোটের মাঠে আছেন, নির্বাচনী প্রচারণা করছেন এখন থেকেই। যদি মনোনয়ন পান, আপনাকে কেন মানিকগঞ্জবাসী ভোট দেবে? আমাকে কেন ভোট দেবে? মানুষ কি চায়, আপনাকে পাল্টা প্রশ্ন করি। মানুষ এখন চাচ্ছেটা কি? এই জুলাই একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে গেল, নতুন এক বাংলাদেশ আমরা পেয়েছি কতখানি বলবো না, বা পেতে যাচ্ছি। তো মানুষের ভিতরে চাওয়াটা কি? তারা চায় দেশটা একটু সুখী সুন্দর বাংলাদেশ রূপে গড়ে উঠুক, এবং যারাই জনপ্রতিনিধি হবে তারা তাদের চাওয়াটা পূরণ করবে। সেই চাওয়াটা পূরণ করতে গেলে তারা কী চায়? একজন ক্লিন ইমেজ। আমি বলবো না আমি 100% ক্লিন ইমেজ, কিন্তু মানুষের মনের ভিতর যে চাওয়াটা ক্লিন ইমেজ, যাদের কোনো এলাকায় কোনো দুর্নাম নেই, চাঁদাবাজি নেই, বা কোনো দখলবাজি কোনো দুর্নাম নেই,
মানুষের বিপদ আপদে পাশে ছিল এবং আমাদের দলের চাওয়া যেটা বিগত আন্দোলন সংগ্রামে কতখানি ভূমিকা রেখেছিলেন, এইসব যদি ধরা হয় তাহলে এদিক থেকে প্রত্যেকটা গুণাবলী আমার ভিতরে বিদ্যমান। আমি জোর গলায় বলতে পারি প্রত্যেকটাই কিন্তু আমার ভিতরে আছে। কেউ কিন্তু বলতে পারবে না, আমি আবারও বলছি, আমি আমার বাবার মতো হতে পারবো না, সে যোগ্যতা আমার নেই। কিন্তু কেউ বলতে পারবে না যে এই লোকটার, এই বাবলু, সবাই এলাকা আমাকে ডাকতে বাবলু নয়, এই লোকটার এই মানে দোষ আছে। দোষ থাকতে পারে, অন্যান্য দোষ থাকতে পারে, হয়তো বা যেগুলি রাজনীতির সাথে সম্পৃক্ততা না থাকতে পারে। কিন্তু মানুষ যেগুলি চায়, জনগণ যেগুলি চায়, তাদের চাওয়া পাওয়াটা যদি হিসাব করতে হয় তাহলে আমি মনে করব তার প্রত্যেকটা জিনিস আমার আছে। এবং জনগণ যদি, দল যদি আমাকে মনোনয়ন দেয় জনগণ আশা পূরণ করার জন্য, তারা অবশ্যই আমাকে ভোট দেবে। এবার তো নতুন ভোটার বেশি, নতুন ভোটারদের কিভাবে আকৃষ্ট করছেন? নতুন ভোটারদের আকৃষ্ট জেএনজি, যেটা যাদের মাধ্যমে আমরা হয়েছে, এবং আপনারা জানেন যে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, এটা আমাদের দল থেকে বলা হচ্ছে। সেটা তরুণদেরকে আকৃষ্ট করার জন্য আমরা তরুণ সমাজের কাছে, বিশেষ করে আমাদের এলাকায় তরুণ সমাজের কাছে, তরুণদের যে আমরা ভবিষ্যতে কী কী সুযোগ সুবিধা দেবো, তাদের চাকরি, তাদের নিরাপত্তা, তাদের সমস্যা যেগুলি মানে বর্তমান যুগোপযোগী যে সমস্যা, যুগোপযোগী সময়ের সাথে তাল মিলিয়ে তাদের সমস্যাগুলি আমরা কিভাবে সমাধান করব, এগুলি তরুণদের কাছে যাচ্ছি আমরা, তরুণদেরকে নিয়ে, প্লাস আমি নিজেও যাচ্ছি। সেই সাথে আপনারা খেয়াল করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, ওনার পাশে যারা এখন বিভিন্ন জায়গায় সভা সিম্পোজিয়াম করছেন, তারা কিন্তু তরুণ, এবং তারা কিন্তু প্রত্যেকেই তরুণদের আকৃষ্ট করার জন্য স্ব ক্ষেত্রে বলে যাচ্ছেন, এবং তারা স্ব ক্ষেত্রে মহিমান্বিত। সুতরাং তরুণদের ভোটে আকৃষ্ট করার জন্য দলের বাইরেও আমি ব্যক্তিগতভাবে যা যা প্রচারণা করার চালিয়ে যাচ্ছি। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আহ্বানে কানাডা থেকে আপনি দেশে চলে আসেন এবং রাজনীতিতে সক্রিয় হন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতা যারা আছেন তাদের সাথে আপনার সম্পর্ক কেমন? কেন্দ্রীয় সম্পর্ক চমৎকার। তারা আমাকে চেনে, একটা সম্ভবত খারাপভাবে চেনে, ভালোভাবে চেনে, যেন একটা ভদ্র মানুষ এটা। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে আমার 2বার সাক্ষাৎ হয়েছে, লন্ডনে সাক্ষাৎ করেছি। এদিকে যে জিনিসটার সম্পর্ক, কথা বলে চমৎকার সম্পর্ক, আমার বাবার পরিচয়ের বাইরেও আমি তাদের সাথে সুন্দর একটা সম্পর্ক বজায় রাখি, এই আর কি। আচ্ছা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছে। শেষ প্রশ্নটা করতে চাই যে ভবিষ্যতে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? বাংলাদেশে ভবিষ্যতে সবার যে আশা, আমাদের দলের যে চাওয়া পাওয়া, একটা সুখী সুন্দর সোনার বাংলাদেশ রূপে চাই, যেখানে থাকবে না কোনো হানাহানি, কোনো অভাব অনটন। এবং আমরা এমন একটা বাংলাদেশ চাই, মানুষ যেন বলতে পারে যে আমরা যেমন এখন বলি আমরা সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো হতে চাই, আমি সেটা বলবো না। আমি বলবো ভবিষ্যৎ যেন অন্যান্য দেশ বলে আমরা বাংলাদেশের মতো হতে চাই, এবং সেটা করতে গেলে অবশ্যই ধানের শীষের পক্ষে ভোট দিতে হবে। আগামী দিনে একমাত্র মুক্তির সনদ, এই মানে 31 দফাটা মুক্তির সনদ, এবং এই 31 দফা বাস্তবায়ন করার জন্য ধানের শীষের বিকল্প এদেশে আর কোনো দল নেই। ডক্টর খন্দকার আকবর হোসেন বাবলু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এখানে যারা আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যত কথা অনুষ্ঠান আজকের মতো এ পর্যন্তই। আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।